দেখবো স্টেজ অফ লাইফ, একটা মানুষের লাইফটা বিভিন্ন স্টেজে থাকে। সো এই স্টেজ অফ লাইফ অনুযায়ী মানুষের ইনভেস্টমেন্ট, সেভিংস, রিটার্ন, মানে রিটার্ন এক্সপেকটেশন, রিস্ক নেওয়ার উইলিংনেস, এবিলিটি, এটা ভ্যারি করে। সো আমরা আমাদের জীবনে বিভিন্ন ফেজে যাই। একটা ফেজ তো থাকে, আমি ধরেন একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে সে ধরেন পড়াশোনা করছে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, তারপরে সে জব লাইফে যাচ্ছে। ওই পর্যন্ত তো সে আসলে ডিপেন্ডেন্ট থাকে তার প্যারেন্টস অথবা হুয়েভার তার গার্ডিয়ান তার উপরে। সো ওই সময়ে তার টাকা পয়সা ইনকাম এবং এক্সপেন্ডিচার এবং ইনভেস্টমেন্ট নিয়ে আসলে কোনো চিন্তা ভাবনা করতে হয় না। দ্যাট ইজ টু আর্লি ফর দ্য পার্সন। সো মেইন ফেজটা শুরু হয় ওয়ান্স দ্য পার্সন স্টার্টস আর্নিং মানি, সেভিং সাম অ্যান্ড ইনভেস্টমেন্ট। সো আমাদের লাইফের যে ফেজ ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে, ওই প্রথম যে ফেজটা আমরা ডিপেন্ডেন্ট, যখন আমি হয়তো পড়াশোনা করছি, ওই ফেজটা নিয়ে আমরা আলোচনা করব না। আমাদের ফেজটা শুরুই হবে যখন থেকে আমি হয়তো লেবার মার্কেটে আসলাম, আই স্টার্টস আর্নিং সাম মানি এন্ড সেভিং সাম মানি এন্ড ইনভেস্টমেন্ট করব। ওই স্টেজটাকে আমরা বলছি ফাউন্ডেশন ফেজ। সো ফাউন্ডেশন ফেজ, তারপরে একটা ফেজ যাবে আমি অ্যাকিউমুলেট করব, তারপরে মেইনটেনেন্স, তার ডিস্ট্রিবিউশন। এই চারটা ফেজ অনুযায়ী মানুষের ইনভেস্টমেন্ট লাইফ অ্যান্ড অলসো রিস্ক টেকিং এবিলিটি বা রিস্ক টলারেন্স ডিপেন্ড করে। আমরা একটা একটা করে পড়বো। সো প্রথমে আমরা একটু দেখবো যে ফাউন্ডেশন ফেজে মানুষের কি হয়। সো ফাউন্ডেশন ফেজে একজন ইন্ডিভিজুয়াল সে কেবল তার বেসটা তৈরি করা শুরু করে, বিকজ সে জাস্ট হয়তো জব মার্কেটে আসছে অথবা জাস্ট হয়তো বিজনেসটা স্টার্ট করেছে। সো অ্যান ইন্ডিভিজুয়াল এস্টাবলিশিং দ্য বেস ফ্রম হুইচ, যেই বেসটা থেকে ওয়েলথটা ক্রিয়েট হবে। সো বেসটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। সো হোয়াট উই ডু, উই আর্ন মানি, সেখান থেকে কিছু সেভ করি, সেভ করে সেটা একটু ইনভেস্টমেন্ট করি, করে করে আস্তে আস্তে একটা বড় অ্যামাউন্ট করার তৈরি করি, যেটা বেস হিসেবে কাজ হবে, কাজ করবে। সো দ্য ইন্ডিভিজুয়াল এই সময়টা খুব ইয়াং থাকে, টিপিক্যালি ধরেন ages 25 to 35 or maybe 40, up to this stage কে আমরা বলছি ফাউন্ডেশন ফেজ। এই স্টেজে ধরেন সামওয়ান ইজ এ 30-year-old, তার টাইম হরাইজনটা অনেক লং, সে হয়তো রিটায়ার করবে 60-তে। সো তার সামনে 30 বছর আছে, লং টাইম হরাইজন আছে। এন্ড নর্মালি আমার সামনে যদি লং টাইম হরাইজন থাকে, তাহলে দ্যাট গিভস মি গ্রেটার এবিলিটি টু উইথস্ট্যান্ড লসেস। সো আমার ওই সময় এবিলিটি টু টেক রিস্ক, আমার রিস্ক টলারেট করার ক্ষমতা বেশি থাকবে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এই সময়টাতে ইউজুয়ালি আমার বেসটা ছোট হলেও, যেহেতু আমার সামনে টাইম হরাইজন অনেক বেশি, আমার রিস্ক নেয়ার যে এবিলিটি, সো আলটিমেটলি আমার অ্যাবাভ এভারেজ টলারেন্স ফর রিস্ক থাকবে। সো রিস্ক টলারেন্স শুড সার্টেনলি বি অ্যান অ্যাবাভ এভারেজ ইন দ্য ফাউন্ডেশন স্টেজ। এর পাশাপাশি যদি আমি ইনহেরিটেন্স পাই, তাহলে তো আমার অ্যামাউন্ট আরো বেড়ে যায়, বেসটা বড় হয়ে যায়। একই দিকে আমি ইয়াং, আর এদিকে আমার বেসটাও বড়, তাহলে আমার আমার রিস্ক টলারেন্স তো আরো অ্যাবাভ এভারেজ হবে। কারণ ওই সময় ইনহেরিটেন্স ছাড়া তো আপনার বেস বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই, বিকজ ইউ আর ভেরি আর্লি স্টেজ অফ ইউর ক্যারিয়ার। বাট যারা হয়তো কোনো ইনহেরিটেন্স পাচ্ছে না, সো ইনভেস্টার্স হু ল্যাক দ্য ইনহেরিটেন্স ওয়েল, তাদের বেসটা অনেক ছোট, সো দে আর এট দেয়ার লোয়েস্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল আনসার্টিনটি ওই সময় তাদের অনেক হাই। অনেকে হয়তো তার রেগুলার ফ্যামিলি এক্সপেন্ডিচার মিট করার জন্য যে ইনকামটা দরকার ওটাই করতে পারছে না, সেভ করবে কি আর ইনভেস্টমেন্ট করবে কি, তাদের জন্য আবার খুবই ডিফিকাল্ট সিনারিও। সো এই স্টেজে ওয়ান হ্যাজ টু হ্যাভ হাই লেভেল অফ ইনকাম কম্পেয়ার টু তার এক্সপেন্ডিচার, অথবা ইনকামের তুলনায় তার ফ্যামিলি এক্সপেন্ডিচার হ্যাজ টু বি লো, আদারওয়াইজ সে বেসটা তো ক্রিয়েট করতে পারবে না। সো অন্যদিকে যদি সে একজন জব হোল্ডার না হয়ে একজন অন্টারপ্রেনার হয়ে থাকে, একজন ইয়াং অন্টারপ্রেনার, সো একজন ইয়াং অন্টারপ্রেনার যেটা হয় যে শুরুর দিকে সাবস্টেনশিয়াল এক্সপেন্সেস থাকে টু স্ট্যাবলিশ দ্য বিজনেস, বিজনেসটাকে গ্রো করার জন্য তার হোয়াট এভার মানি হি অর শি হ্যাজ, সে সেটা বিজনেসে কন্ট্রিবিউট করে, সামটাইমস বড় করে। সো এই সময় তার খুব বেশি লিকুইডিটি থাকে না, এবং এই সময় তার লিকুইডিটি নিডটা বেশি থাকে। সো এই সময় তার খুব সারপ্লাস মানিও থাকে না টু ইনভেস্ট করার জন্য ফর লঙ্গার টাইম। আর এই ফাউন্ডেশন স্টেজটা এমন একটা স্টেজ, ইউ আর ইউর এজ ইজ লাইক 25 to 30, 35 বা 40। এই স্টেজে পিপল গেট ম্যারিড and they have children, and once you get married, once you have children, আপনার এক্সপেন্ডিচার লেভেলটা অনেক বেড়ে যায়। and also the need for your wealth accumulation টাও আপনার বেড়ে যায়, because you have to feed more people now, you have to take the retirement expenditure considering more people. So ultimately এইটা আপনার এবিলিটি টু আর্ন এর সাথে অনেক সময় ম্যাচ করে না। সো তখন আপনার এবিলিটি টু রিস্ক টেক রিস্ক বা রিস্ক টলারেন্স লেভেলটা একটু কমে যায়। অনলি পজিটিভ থিং হচ্ছে ইউ হ্যাভ
longer time horizon, which acts positively for your risk tolerance perspective. Once you have passed the foundation stage, আপনি একটা ধরেন 10-15 বছরের একটা ভালো ক্যারিয়ারে, একটা ভালো প্রগ্রেশনে চলে আসছেন, ইউ গট ম্যারিড, ইউর চিলড্রেন একটু একটু বড় হয়ে গিয়েছে, অলসো আপনি আপনার জব লেভেলে একটু সিনিয়র লেভেলে চলে গিয়েছেন, অথবা আপনার বিজনেস যেটা ছিল ইয়াং স্টেজে, বিজনেসের যে রিস্কটা ছিল, লিকুইডিটি ছিল, সেখান থেকে আপনি একটা ভালো স্টেজে আসছেন। নাও এই স্টেজে আপনার আর্নিংসটা এক্সেলারেট করে। সো এই ফেজটার নাম আমরা বলছি অ্যাকিউমুলেশন ফেজ। মেবি 40 থেকে 55, 50-55 এরকম রেঞ্জে হবে। সো এইজের কথা বলছি। সো আর্নিংস এক্সেলারেট ইন দিস এট দিস স্টেজ। সো আর্নিংস এক্সেলারেট অ্যাজ রিটার্নস অ্যাক্রু ফ্রম দ্য মার্কেটেবল স্কিলস। কারণ এই পিরিয়ডের মধ্যে আপনি তো পড়াশোনা করে, জব করে বা বিজনেস করে কিছু স্কিল তৈরি করেছেন, যে স্কিলটা আপনি সেল করে ইউ আর আর্নিং আ লট, আর আপনার এক্সপেরিয়েন্সও হয়েছে। সো এক্সপেরিয়েন্স হওয়ার কারণে আপনার এবিলিটি টু ডু থিংস এটা আপনি ভালোভাবে করতে পারেন। ইয়াং স্টেজে আপনি যেমন একটু লো পেইড থাকেন, এই স্টেজে আপনার ইনকামটা একটু হাই লেভেলে থাকবে। So earnings accelerate as returns accrue from marketable skills and abilities acquired during the foundation period. But remember, এটা তখনই হবে যদি ফাউন্ডেশন পিরিয়ডে আপনি প্রপারলি আপনার হিউম্যান ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা করে থাকেন। সবারই যা হবে, নট নেসেসারিলি। সো ইন দ্য আর্লি ইয়ার্স ইনকাম রাইজেস এন্ড আপনার ইনভেস্টেবল অ্যাসেটস গুলো তৈরি হয়, কিন্তু বেসটা একটু বড় হতে থাকে। এই সময় এক্সপেন্সেস বাড়ে, কারণ আপনি ইউ গট ম্যারিড, বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে, তাদের এডুকেশন এক্সপেন্ডিচার অনেক টাকা পয়সা খরচ হবে। সো এক্সপেন্সেস অলসো রাইজ ডিউরিং দিস পিরিয়ড, বাট ইউ আর্ন অলসো মেবি মোর দ্যান দ্যাট। সো ইউ হ্যাভ টু জেনারেট সাম সেভিংস। এই পিরিয়ড গুলোতে আপনি ফ্যামিলি এস্টাবলিশ করলেন, বাচ্চা কাচ্চা হলো, অ্যান্ড আপনার নিড ফর বাইং হোম এটাও চলে আসে। সো আপনি হয়তো একটা নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি কেনার চিন্তা করেন, and also you take care of yourself and your children. এই সময় হেলথ কেয়ার এক্সপেন্ডিচার একটু কম থাকে, বিকজ ইউ আর ইয়াং, your family is young, but normally আপনার এই বিগ পারচেসেস গুলো লাইক বাইং কার্স, বাইং হোমস এই স্টেজে চলে আসে। So in the midlife, in the middle and later years of the accumulation phase, expenses typically begin to decline as children reach adulthood. আপনার বাচ্চা কাচ্চারা যখন ধরেন বয়স 10, 12, 15, তখন তাদের এডুকেশনের পিছনে অনেক এক্সপেন্ডিচার হচ্ছে। তাদের বয়স যখন হয়তো 24-25 চলে আসছে, তারা হয়তো পড়াশোনা শেষ, এখন জব মার্কেটে যাবে, ইউ আর হয়তো মেবি 55। সো আপনার এক্সপেন্ডিচার অন দা চিলড্রেন এটা কমা শুরু করেছে, বা হয়তো নাই হয়ে গেছে, তারা যদি লেবার মার্কেটে চলে যায়। সো ওই নিড গুলো আর নাই, সো এই এক্সপেন্সেসটা আপনার কমে আসে। মেবি বাই দিস পিরিয়ড আপনি হয়তো এট এজ 40 or 42 or 35 এ একটা হয়তো হোম কিনেছিলেন, সেটা মর্গেজ পেমেন্টও হয়তো শেষের দিকে। সো সেই মর্গেজ পেমেন্টটাও আপনার হয়তো থাকবে না, যদি এটা সাকসেসফুল আপনি করতে পারেন। তাহলে এই সময় আপনার এক্সপেন্সেসটা একটু ফল করবে। ইউ আর আ বিট ওল্ডার, মেবি সাম হেলথ কেয়ার রিলেটেড ক্রাইসিস তৈরি হবে, এক্সপেন্ডিচার অন হেলথ একটু বাড়বে, বাট আদার এক্সপেন্ডিচার্স একটু কমে আসবে। So income generally continues to rise. You are maybe age 52, 55 towards 60, 65. So ultimately 50 plus এ আপনার ইনকাম স্টিল, হয়তো আপনি যদি ভালো জবে থাকেন অথবা আপনার সাকসেসফুল বিজনেস করে থাকেন, তাহলে ইনকাম জেনারেলি কন্টিনিউস টু রাইজ at this stage, because the individual reaches his or her peak productivity. So if an individual's personal spending habits, আমার পার্সোনাল স্পেন্ডিং, আমি যদি খুব এক্সট্রাভ্যাগেন্ট এক্সপেন্ডিচার না করে থাকি, আমার পার্সোনাল স্পেন্ডিং হ্যাবিট যদি খুব বেশি চেঞ্জ না হয়, তাহলে আমার ইনকাম আর এক্সপেন্ডিচারের মধ্যে একটা ভালো গ্যাপ তৈরি হয়, এবং এই গ্যাপটা আমি ইনভেস্টমেন্ট করতে পারি। আমার টাইম হরাইজন একটু কমে আসছে, বাট বিকজ অফ বেজ মাই বেড়ে গিয়েছে, আমি একটু হায়ার রিস্ক নিতে পারি অ্যাট এজ 50 কম্পেয়ার টু হয়তো যেটা আমি 30-তে পারতাম। Some individuals may forgo investing their growing wealth and instead increasing spending on luxury items. অনেকে হয়তো খুব বেশি ইনভেস্টিং আর যায় না, তারা স্পেন্ডিং হ্যাবিটটা বাড়িয়ে ফেলে। তারা হয়তো কিছু লাক্সারি আইটেমস কিনে, হয়তো একটা লাক্সারি কার কিনলো বা লাক্সারি হোম কিনলো, অথবা তারা হয়তো গিফটস বা চ্যারিটেবল কোনো অ্যাক্টিভিটিসে চলে গেল। এটা অনেকে যায়, এক একজনের প্রায়োরিটি অফ লাইফটা এক এক রকম। এই ফেজ গুলোতে সবাই একরকম ভাবে যাবে না, আমরা যে উদাহরণটা দিচ্ছি সেটা একটা টিপিক্যাল। তো অ্যাকিউমুলেশন ফেজ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনক্রিজড রিস্ক টলারেন্স। এই সময় আমাদের রিস্ক টলারেন্স লেভেলটা আরো বেশি থাকে, বিকজ আমার ওয়েলথ লেভেলটা বেড়ে যাচ্ছে, অ্যান্ড স্টিল